এখন সকাল 10টা 15 বাজে। এখন আমি কাজে যাচ্ছি, সকালের শিফট। তা তো বুঝতেছেন, যেহেতু সকালবেলা আরেকটা জিনিস কি আপনারা নোটিস করছেন যে আজকে কিন্তু রোদ উজ্জ্বল দিন, গতকালকে কিন্তু মেঘলা আবহাওয়া ছিল। তা প্রত্যেকটা দিন কিন্তু ইতালিতে ভিন্ন রকম, কারণ যে আজকে রোদ আছে বিদায় ইতালি দেখতে যে কত সুন্দর লাগতেছে তা আপনি নিজের চোখেই দেখতে পারতেছেন। আর যখন মেঘাচ্ছন্ন দিন থাকে তখন তো একেবারে কি বলবো, মানে বলার বাইরে, কেমন যেন মন খারাপ হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল এবং হালকা হালকা গরমও ছিল। আর যে বাতাসটা ছিল ওটা গায়ে না লাগার মতোই। তা ডিউটিতে এসে প্রথমেই আমি সম্মুখীন হলাম মার্কো ভাই। এর নাম হচ্ছে মার্কো। একে ভাই বলি কারণ যে কিন্তু আধা বাঙালি, সে অলরেডি কিন্তু বাংলা বলতে পারে। আল্লাহ বাচ্চা রাখলে তাকে কিন্তু বাংলাদেশে বিয়ে দিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি আমি আর কি, মানে এটা হচ্ছে মাই অপিনিয়ন আর কি। যাই হোক, কফি খাইতে খাইতে তার সাথে কথা বলতে বলতে, মানে তার সাথে আমার প্রত্যেকটা দিন এই সিচুয়েশনটা, মানে এই কনভারসেশনটা হয়। কারণ যে আমাদের যে সকালে নাস্তার যে বুফেটা হয়, সেই বুফে নিয়ে তার সাথে আলাপ হয়। কারণ যে আমাদের কিচেন থেকে কেক, তারপরে পেস্ট্রি টেস্ট্রি অনেক কিছু আর কি দেওয়া হয় বুফেতে। যার কারণে কি কি জিনিস শেষ হয়ে গেছে বা কি কি তৈরি করতে হবে বা নতুন করে কোনো মাল অ্যাড করতে হবে কিনা, সম্পূর্ণ ডিসকাশনটা মার্কো আর কি আমার সাথে করে সকালবেলা। কারণ যে এইগুলো মানে তার দায়িত্বে, আর এগুলো আমার না চাইতেও প্রত্যেক দিন সকালবেলা এসে আমার শুনতে হয়। কারণ যে সে কিন্তু অলরেডি আমাকে গুগল শিটে সব কিছু আপলোড করে দিয়েছে, মানে সে তার হাতে যে মোবাইলটা আছে সে ওই জায়গায় সব কিছু মডিফাই করে আমার কাছে অটোমেটিকলি চলে আসে। তারপরেও তার একটা দিনে মানে অভ্যাস যে ওই জায়গায় চেঞ্জ করে সে আমাকে এসে বলে যাবে বা একটা কনভারসেশন করে যে কোনগুলো আমরা আগামীকালকেরটাও আজকে আগায় রাখতে পারি। এইগুলো নিয়ে আর কি একটা আলাপ আলোচনা চলে যে কতজন মানুষ হোটেলে আছে। ও আমি তো বলিনি যে আমাদের এটা কিন্তু শুধু রেস্টুরেন্ট না, সাথে কিন্তু আমাদের হোটেলও আছে, মানে হোটেল প্লাস রেস্টুরেন্ট দুইটাই, সম্পূর্ণ বিল্ডিংটাই আমাদের আর কি কেনা। আমাদের বলতে আমি বোঝাচ্ছি যে আমি যে মালিকের আন্ডারে কাজ করি তার কথা বলতেছি, আমাদের বলতে ফ্যামিলিগত না। তা তো আপনারা বুঝতে পারছেন কারণ যে আমি এই জায়গায় তো কাজ করি। আমার বেশ মেশ দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন। আর আমার যে গল্প জীবনের প্রত্যেকটা দিন আপনারা ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার ব্যাপারে আপনারা কম বেশি বুঝে গেছেন। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই কনভারসেশন করতে গেলে কিন্তু রেগুলার ভাই মাথা খারাপ হয়ে যায়। এই লোকটা এত কথা বলে, আপনি যদি তার সামনে না থাকেন আপনি কল্পনাও করতে পারবেন না যে সে এত কথা বলে। আর আমার প্রত্যেকটা দিন ধৈর্য ধরে যেভাবে হাত সামনে রেখে ভদ্র মানুষের মতো আমি শুনতেছি, তার কথা আমার শুনতে হয়। লাস্টে যায় কী বলতে হয় জানেন, একবারে প্রত্যেকটা দিন আমি একটা কথাই বলি, দেখো ভাই, তোমার যে মাল খরচ হয় সেটা তো আমার ধারণা নাই যে তোমার কতজন মানুষ কালকে থাকবে বা কতজন আসবে। তুমি বলো যে তোমার কি লাগবে, আমি সেইভাবে তোমাকে কালকে সকালবেলা তোমার মানে রেডি করে রাখবো, তুমি কালকে সকালবেলা তুমি সেগুলো আর কি পাবে। আমাদের রেগুলার এই কনভারসেশনটা এইভাবে শেষ হয়, তারপরেও আমাদের এই কনভারসেশনটা হবেই। ইতালিয়ান ভাষায় এটাকে কিন্তু স্কাম্পে বলে। এটা অলরেডি বাংলাদেশে খায়। আর আপনারা এই জিনিসটা টিভিতে অবশ্যই দেখছেন মিস্টার বিনকে খাইতে। একটু কল্পনা করে দেখেন যে মিস্টার বিনের একটা পার্ট ছিল ইতালিয়ান একটা রেস্টুরেন্টে, সে কিন্তু কাঁচা এগুলো খাইতে। আর এটা হচ্ছে ঝিনুক, যেটা আমরা সিদ্ধ করে আর কি খাই। দেখেন বাংলাদেশে হাঁসে খায়, বেশিরভাগ হাঁসের খাবার হিসেবে ইউজ করে, কিন্তু এদেশে কিন্তু মানুষে খায়। আর বর্তমানে বাংলাদেশেও খায়, আর চায়নায় তো হিউজ পরিমাণে খায়। রিফাত ভাইয়া অলরেডি চলে আসছে কিচেনে, তার রুটি কাটার সময় হয়ে গেছে। আর আমরা 12টার আগে সবাই একসাথে জড়ো হয়ে যাই, কারণ যে সে রুটি কাটতে আসে আমাদেরও কাজ সম্পূর্ণ ক্লিয়ার করতে। আর তার ডিউটি হচ্ছে আমাদের কফি নিয়ে আসে যখন তখন কফি নিয়ে আসে, তারপরে সে তার রুটি কাটে এক কোনায় দাঁড়ায়। এই ডায়লগটা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমাদের রেস্টুরেন্টের কিচেনেও কিন্তু এখন ভাইরাল। শুধু রিফাত না, মার্কো এখন বলে ডুম ডুম ট্যাডাও। নাইম ভাই, এই চকলেটটা কি বানাবেন? চকলেট কেক। কত গ্রাম চকলেট কাটতে হচ্ছে? 150 গ্রাম। 150 গ্রাম। এটা তো অলরেডি 166 গ্রাম হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে। তাই এটা খাই ফেলাইবা নাকি রেখে দিবা? এই যে চকলেট, এই চকলেটটা কিন্তু সে ছোট ছোট করে কাইটে এই জায়গায় গলতে দেবে। তাই এটা দিয়ে আর কি চকলেট কেক বানাবে আমার নাইম ভাইয়া। আর তুমি কি করো? কি নিয়ে পরামর্শ চলতেছে আমরাও শুনি, দর্শক তো জানতে হবে।
নাইম ভাইয়ের কেকের মেশিন চালু হয়ে গেছে, এটা আর থামার নয়, কতক্ষণ পরে থামে সে নিজেও জানে না। যাই হোক, তাকে তার মতো কাজ করতে দিয়ে চলে যায় রাজীব ভাইয়ের কাছে। ভাই, এটার অপরাধ কি? আপনি এইভাবে চেষ্টাছেন ধরে ধরে? অপরাধ হলো 20 টাকা দিতে অন্য হ্যাঁ, মেনু। আজকে মেনুতে 20 টাকা দিতে হল না, তাই এইভাবে চেষ্টা হইব? এত প্রচুর অপরাধী হয়ে গেছে সাগরে থাকে এই মাছটা নাকি? এরকম কিছু না। আজকে 20 টাকা দিতে হল না। আর এইটা কি কাপড়ি না? কাপড়েরই। কাপড়িও যাবে নাকি? আরে বাবা, স্পেশাল রেসিপি আজকে। বাদ বড় মিয়া, সাইড হ্যাঁ, তুমি ঠান্ডা মধ্যে রোদচ্ছ কে? তোমার কি অনেক গরম লাগে? হ্যাঁ? হ্যাঁ, ঠান্ডা মধ্যে রোদে এই জায়গায় পাস্তা খাচ্ছে, কারণ কি জানেন? আজকে পাস্তা বানাইছে রাজীব ভাই। এখন ভোট নিয়ে আসছে যে পাস্তা কেমন হয়েছে। আগে আগে আপনার ডাইকন। আলহামদুলিল্লাহ, আমার কাছে মজা হয়েছে, তারপরে সবার কাছে জিজ্ঞাসা করতে পারি। তা আপনার কাছে মজা হইলে ওইটাই না, বাদ বাকি আর কিছু লাগে না। কি কন ভাই? রাঁধুনি যদি নিজের রান্নার খারাপ কয়, সেই জায়গায় নাই ঝামেলা আছে। নিজেরটা নিজে আলহামদুলিল্লাহ কইছে, সবার জন্য পারফেক্ট আছে। মাত্র ডিউটি থেকে বের হলাম, তা এখন বাজে প্রায় 2:30। তা বর্তমানে যে রোদ্রের তাপটা দেখতেছি, এই বছর মনে হচ্ছে কি হিউজ পরিমাণে গরম পড়বে। কারণ যে আমরা অলরেডি এপ্রিলের শুরুতে, বা প্রায় মাঝামাঝি বলতে পারেন। নর্মালি কিন্তু জুনের দিকে গরমটা বেশি পড়ে। তা মে মাস এখনও ধরা, এপ্রিলেরও এখনও অর্ধেক ধরা, কিন্তু বর্তমানে রোদ্রের যে তাপ, সেই তাপটা দিয়ে মনে হচ্ছে যে হিউজ পরিমাণে গরম পড়বে এই বছর। অনুভূতিটা এরকমই লাগতেছে। কিচেনে কাজ করার সবচাইতে দুঃস্বপ্নের দিনগুলো আসতে যাচ্ছে, সেটা হচ্ছে গরমের দিন। যখন গরম থাকে না, কিচেনে এমন একটা অবস্থা হয়ে যায়, মনে হয় যে সেমিদোজক চালু হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, এই কথা বলাটা ঠিকই নেই, কিন্তু মানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আর কি। যে হিউজ পরিমাণে গরম হয়ে যায়, ভিতরে ভেন্টিলেশন ব্যবস্থা সেরকম নেই, আর চারিপাশে চুলা, ওভেন টোভেন সব কিছু মিলে এমন একটা অবস্থা হয় যে নিঃশ্বাস নিতে অনেক সময় কষ্ট হয়ে যায়। আর যখন কাজেতে বেরোবো, তখন কি বাইরে এসে ভালো থাকবেন না? আমরা যেহেতু সাগরের পাড়ে, এই জায়গায় কিন্তু বাতাসের আর্দ্রতাটা একটু বেশি থাকে, মানে গরমটা একটু বেশি লাগে। যেই টেম্পারেচারই থাকুক না কেন, গরমটা একটু বেশিই লাগে। এই জন্য বাসায়ও শান্তি পাই না। আমি এখন সেকেন্ড শিফটে কাজে যাচ্ছি। তা বরাবরের মতো এখন অলরেডি 6:20 বাজে। যে জায়গায় 6টায় কাজে ঢোকার কথা, 6:20 আর কি কাজে যাচ্ছি। এটা নিত্যদিনের সঙ্গে হয়ে গেছে, কিচ্ছু আর করার নাই। তারপরেও ভুলবশত আজকে ট্রাই করছিলাম আর কি সময় মতো কাজে আসতে, তাও আমি ব্যর্থ। কারণ যে বিকালবেলা আমি ঘুমাইনি বা রেস্ট নিই নাই, আমার অনেকগুলো কাজ করতে হয়েছে, যেগুলো ফুটেজ আমি নিতে পারি না বিদায় দেখাইতে পারতেছি না। আর না দেখাইতে পারতেছি বিদায়, এই জন্য বললামও না। তা আমি কাজে এসে নিজের কফিটা নিজে বানাই নিলাম। সকালে একটা কফি খাইছি, না সরি 2টা কফি খাইছি, আর এখন একটা কফি খাচ্ছি। এই নিয়ে আমার 3 নম্বর কফি চলতেছে। এই কফিটা খেয়ে রিল্যাক্সে তারপরে আমি আস্তে আস্তে সার্ভিসের মাল আর কি রেডি করা শুরু করব। তা তোফাও আসছে, তোফা এসেও রিল্যাক্স করতেছে। মানে বিষয়টা হচ্ছে যে এখন আমাদের সবচাইতে স্টার্টিং পয়েন্ট। আর তোফা কিন্তু আমাদের পিৎজা সাইডে কাজ করে, সে কিন্তু পিৎজা বানায় এবং ভালো এক্সপার্ট। তা আমি কফিটা খেয়ে আর কি বিসমিল্লা বলে শুরু করে দিলাম। আমার রেগুলারের সন্ধ্যার যে প্রিপারেশন থাকে, আমি কিন্তু 2বারই মাল জিনিস তৈরি করি। সকালে যেটা তৈরি করি সেটাকে দুপুরের সার্ভিসে অনেক ক্ষেত্রেই শেষ হয়ে যায়, বা শেষ না হলেও অনেকটা কম পড়ে যায় রাত্রের সার্ভিসের জন্য। আর ইদানিং আলহামদুলিল্লাহ আমাদের মালিকের জন্য ভালো যে আলহামদুলিল্লাহ 2 বেলায় কাজ হচ্ছে, যে মানে বেশি কাজ হচ্ছে। আর মালিকের জন্য ভালো মানে আমাদের জন্যই ভালো, কারণ যে তার মন খুশি তো আমরাও খুশি। মানে সে আমাদেরকেও খুশি করে দেবে। তার যদি মন ভালো না থাকে, ইনকাম ভালো না থাকে, আমাদেরকে খুশি করার মতো তেমন কোনো ওয়ে তার থাকে না। যে এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, শুধু তার ক্ষেত্রে না। আল্লাহ যেহেতু প্রত্যেকটা মানুষের রিজিক কারোর না কারোর মাধ্যমে দিয়ে দিয়েছে, সেহেতু তার জন্য দোয়া করতে হয়, পাশাপাশি কাজও করতে হয়, তার মাধ্যমে আমাদেরও রিজিক মিলে। তা এখন মনে করেন যে একটু পরেই আমাদের সার্ভিস শুরু হবে। সব কিছু দেখতে জীবনটা ইজি লাগে ক্যামেরার ভিতরে হয়তো বা, কিন্তু বাস্তবিকভাবে এই জিনিসগুলো কিন্তু আরও অনেক হার্ডভাবেই আর কি কিচেনের কাজগুলো হয়। তা এই কিছু কিছু ফুটেজ নিতে পারি, সব ফুটেজ নিতে পারি না। যেমন আপনাকে টমেটো কাটা দেখালাম, আর এখন আমার যে স্পাগেত্তি রেডি করতেছে সার্ভিসের জন্য, এটা হচ্ছে ইমার্জেন্সি কিছু স্পাগেত্তি রেডি করে রাখছি, যে যখন অতিরিক্ত রাশ হয় তখন আর কি এই রেডি পাস্তাগুলো আমি ইউজ করার চেষ্টা করি। তাই 2টা জিনিস দেখালাম আপনাকে, কিন্তু আমি কিন্তু অলরেডি 1 ঘন্টা ধরে এখানে কাজ করতেছি। তাই 1 ঘন্টায় আমি 2টা ফুটেজ দেখাইতে পারলাম আপনাদের। তা কাজের কি চাপ সেটা আপনারা কল্পনা করতে পারতেছেন। এই জায়গায় অলরেডি পিৎজা চলতেছে, এই যে তোফা ভাইয়ার নিজ হাতে পিৎজা বানাচ্ছে।
তাই এটা একটা গর্বের বিষয় যে আমরা বাঙালি হয়েও একটা রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডে আর কি কাজ করি, সে পিৎজা বানাই, আমরা সবাই কিচেনে আছি। ইতালির মতো শহরে আমরা মানে ফুল রেস্টুরেন্টটাই নিয়ে নিছি, এরকম একটা অবস্থা বাঙালিরা। আর আমাদের তোফা কিন্তু আগের চাইতে অনেক এক্সপার্ট হয়ে গেছে। তোফা সম্ভবত 3 বছরের মতো আমাদের রেস্টুরেন্টে কাজ করতেছে, এই পিৎজা সেকশনে এসে কাজ করতেছে। আর তার এক্সপার্টনেস তো আপনারা দেখতেছেন। আর আমাদের পিৎজা কিন্তু প্রায় 45টা আইটেমের পিৎজা আছে আমাদের এখানে। তা আপনাদের যদি কেউ আশেপাশে থাকে বা ইতালিতে কেউ থাকেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের এদিকে আসার জন্য, ভিজিট করার জন্য। ইনশাল্লাহ একদিনকে সরাসরি মিট করলে আপনাদের আরও বেশি করে সব কিছু দেখাইতে পারবো। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য পিৎজা ট্রিট থাকবে। আমি যেহেতু পাস্তা বানাই, সেহেতু আমার কষ্ট হবে, তাই আমি তোফার উপর দিয়ে চালাই দিচ্ছি, পিৎজা ট্রিটটা দেবো আর কি।